পাহাড়ে ঘুরতে এসে অসাবধানতাবশত পা পিছলে গভীর খাদে পড়ে গেলেন তরুণী। তার বন্ধুদের কাছে রশি বা সাহায্যের কোনো উপায় না থাকার জন্য প্রাণপণ চেষ্টা করেও সেই তরুণীটিকে উদ্ধার করতে ব্যর্থ হলেন। ঠিক তখনই পাহাড়ে ছাগল চড়াতে আসা এক কাশ্মীরি যুবক তাদের আতঙ্কিত চিৎকার শুনে সেখানে দৌড়ে গেলেন। দ্রুত পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে সে তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই তরুণীর প্রাণ বাঁচালেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে সেই যুবক তার বাড়ির দরজা খুলতেই এমন দৃশ্য দেখলেন যা দেখে তিনি সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেলেন। প্রাণ বাঁচানোর প্রতিদান হিসাবে তিনি এমন কিছু পাবেন তা তিনি কখনো কল্পনাও করতে পারেননি। তো বন্ধুরা, কি হয়েছিল সেদিন এবং সকালে ঘুম থেকে উঠে তিনি কি এমন দেখলেন যা দেখে নিস্তব্ধ হয়ে গেলেন? বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। কাশ্মীরের বরফে ঢাকা পার্বত্য এলাকায় অবস্থিত একটি ছোট্ট গ্রাম। গ্রামটির অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ ওপরে, যার ফলে বছরের বেশিরভাগ সময় এখানে বরফে ঢাকা থাকে। আকাশ এখানে যেন হাতের নাগালে, নীলিমার গভীরতা হঠাৎই ধূসর মেঘের আস্তরণে ঢেকে যায়, আর পরক্ষণেই সূর্যের নরম আলোয় চিকচিক করে ওঠে বরফে ঢাকা পাহাড়ের চূড়াগুলো। এখানকার প্রকৃতি একই সঙ্গে কঠোর ও কোমল। একদিকে রুক্ষ পর্বত শৃঙ্গ, অন্যদিকে বন ফুলে ভরা সবুজ উপত্যকা। আর এরকমই এক ছোট্ট গ্রামে বাস করে আরিফ আহমেদ। আরিফের বয়স এখন 22 ছুঁই ছুঁই। তার চোখে স্বপ্ন ছিল অনেক, মগজে ছিল জ্ঞানের তীব্র পিপাসা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তার জীবন আটকে গেছে সেই পাহাড়ের পাথুরে পথে। বছর 10 আগে এক ভয়াবহ তুষার ঝড়ের কবলে তার বাবা মারা যান। বাবার চলে যাওয়ার পর আরিফের মাথায় চেপে বসে সংসারের ভার। দারিদ্রতার কারণে মাঝপথেই থামিয়ে দিতে হয়েছিল তার পড়াশোনা। আরিফ ছিল স্কুলের সেরা ছাত্র। শিক্ষকরা বলতেন আরিফ একদিন এই গ্রামের মুখ উজ্জ্বল করবে, কিন্তু নিয়তি অন্য কিছু লিখে রেখেছিল। আজ তার জীবিকা শুধুই পাহাড়ের ঢালে। বাবা রেখে যাওয়া সম্পদ বলতে ছিল গ্রামের শেষ প্রান্তে কিছু ধাপে কাটা জমি, যা বরফ গলে আসা জলে সামান্য চাষের সুযোগ দিত। আর ছিল 10-12টি শক্তিশালী পাহাড়িয়া ছাগলের একটি ছোট্ট পাল। এই ছাগলগুলোই এখন তাদের পরিবারের মেরুদণ্ড। আরিফের ছোট্ট সংসার, সে আর তার স্নেহময়ী মা ফাতেমা বেগম। ফাতেমা বেগম অত্যন্ত কঠিন হৃদয়ের মানুষ। স্বামী হারানোর শোককে শক্তিতে পরিণত করে ছেলেকে আগলে রেখেছেন তিনি। আরিফ জানে তার মায়ের চোখে এখনো সেই ফেলে আসা স্বপ্নের ছায়া, যেখানে সে একটি বড় শহরে পড়াশোনা করছে, বড় চাকরি করছে। সেই স্বপ্ন পূরণ করতে না পারার চাপা যন্ত্রণা নিয়েই সে প্রতিদিন সকালে পাহাড়ের পথে হাঁটে। শীতের শেষে যখন পাহাড়ের বরফ গলতে শুরু করে, তখন এই এলাকার প্রকৃতি যেন নতুন রূপে সেজে ওঠে। আরিফ অপেক্ষা করে বর্ষার জলের জন্য। সেই জল এলে পাহাড়ের ধাপ কাটা জমিতে ভুট্টা আর সামান্য সবজির চাষ করবে। কিন্তু বছরের বাকি দীর্ঘ সময় তার মূল কাজ হলো ছাগল চড়ানো। প্রতিদিন সূর্য ওঠার আগেই তার দিন শুরু হয়। হালকা গরম কাপড়ের ওপরে লোমের তৈরি হাত বুনো জামা চাপিয়ে সে বেরিয়ে পড়ে। তার হাতে থাকে একটি লম্বা মজবুত কাঠের লাঠি, আর কাঁধে থাকে খাবার, জল ও রুটির একটি ছোট্ট ব্যাগ। সেদিনের সকালটা ছিল অন্য আর 5টা সকালের মতন। শরতের শেষ শীতের আগমনী বার্তা। আকাশ ঘন মেঘে ঢাকা, পাহাড়ের চূড়াগুলো এখনো ভোরের কুয়াশায় আবছা। আরিফ তার ছাগলদের নিয়ে গ্রামের পূর্ব দিকে অবস্থিত একটি বড় পাহাড়ের ঢালে যাচ্ছিল। এই ঢালটি বেশ খাড়া,
কিন্তু এখানকার ঘাস ছাগলদের জন্য খুব প্রিয়। আরিফ হাঁটছিল আর মনে মনে ভাবছিল তার মায়ের কথা। তার মায়ের শীতে গায়ে দেওয়ার মতন একটা মোটা চাদর নেই। তাই আরিফ ভাবলো তাদের ছাগলের পাল থেকে দুটো শক্তিশালী ছাগল বিক্রি করলে সে বেশ কিছু টাকা হাতে পাবে, আর সেই টাকা দিয়ে মায়ের জন্য একটি নতুন শাল কিনবে, বাকি টাকাটা সঞ্চয় করে রাখবে ভবিষ্যতের জন্য। সে জানে এই সামান্য সঞ্চয় হয়তো তার বা তার মায়ের ভবিষ্যতে কাজে লাগবে। আরিফ হাঁটতে হাঁটতে সেই পাহাড়ের বাঁকের কাছে পৌঁছে ছাগলগুলোকে ছেড়ে দিলেন। ছাগলগুলো ছাড়া পেয়ে স্বাধীনভাবে ঘাস খেতে শুরু করলো। আরিফ একটি বড় পাথরের ওপর বসে কাঁধ থেকে ব্যাগটা নামালো। তার চোখ গেল দূরের দিগন্তের দিকে, যেখানে উপত্যকার ওপারে বড় শহরের আলো ঝলমলে জীবন। সে আপন মনে গুনগুন করে গান গাইতে শুরু করলো। সে গানে মিশেছিল পাহাড়ের নির্জনতা, জীবনের সরলতা এবং এক গভীর বিষাদ। অন্যদিকে শহরের শ্রেষ্ঠ শিল্পপতি মেহতা গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মালিক রাজীব মেহতার একমাত্র মেয়ে ঈশিতা মেহতা। ঈশিতার জীবন মানেই দামি ব্র্যান্ডেড পোশাক, ব্যক্তিগত জেট, বিলাসবহুল ভিলা আর পৃথিবীর সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অবাধ প্রবেশাধিকার। সম্প্রতি ঈশিতা তার মাস্টার্স ফাইনাল পরীক্ষা শেষ করেছে। দীর্ঘদিনের পড়াশোনার চাপ থেকে মুক্তির জন্য সে তার বন্ধুদের নিয়ে কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা করেছে। তার কাছে কাশ্মীর মানে শুধু ছবি তোলার সুন্দর ব্যাকগ্রাউন্ড নয়, বরং জীবনের একঘেয়েমি এবং ক্ষণিকের মুক্তি। প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পেতে চায়, যেখানে বাবার ব্যবসার সাম্রাজ্য, সামাজিক প্রত্যাশা বা মিডিয়ার ফ্ল্যাশ নেই। ঈশিতার সঙ্গে এসেছে তার 3 জন ঘনিষ্ঠ বন্ধু, আশা, রোহান এবং জিশান। তারা প্রত্যেকেই প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। এই দলটির পাহাড় ভ্রমণের উদ্দেশ্য ছিল অ্যাডভেঞ্চার এবং আত্ম অনুসন্ধান। তারা শালগাঁওয়ের কাছাকাছি একটি বিলাসবহুল রিসর্টে অবস্থান করছিল, যা অত্যাধুনিক সুযোগ সুবিধা দিয়ে তৈরি। সেদিন সকালে ঈশিতা ও তার বন্ধুরা তাদের রিসর্ট থেকে একটু দূরে এক নির্জন পর্বত চূড়ার দিকে বেরিয়েছিল। ঈশিতা ভীষণ উচ্ছ্বাসিত ছিল। পাহাড়ের সতেজ হাওয়া, গায়ের রোদ আর মেঘের লুকোচুরি খেলা তাকে এক অন্যরকম আনন্দ দিচ্ছিল। শহরের কোলাহল থেকে দূরে এসে সে যেন হাঁপ ছেড়ে বাঁচল। অসাধারণ জিশান, এই ভিডিওটা জাস্ট পাগল করে দেবে। ছবি না তুলে এই ট্রিপটাই বৃথা। ঈশিতা আনন্দে চিৎকার করে উঠল। তার হাতে ছিল বিশ্বের সেরা কোম্পানির একটি দামি ক্যামেরা ফোন। তারা পৌঁছেছিল একটি অত্যন্ত মনোরম এবং বিপজ্জনক জায়গায়। সংকীর্ণ পথটি শেষ হয়েছে একটি পাথুরে আউটক্রপিংয়ে, যেখান থেকে নিচের উপত্যকার দৃশ্য পুরোটা দেখা যায়। দৃশ্যটি এতটাই মনোমুগ্ধকর ছিল যে সেখানে নিরাপত্তার কোনো চিহ্ন না থাকা সত্ত্বেও তারা সেদিকে এগোতে দ্বিধা করল না। ঈশিতা ঠিক করলো সেই আউটক্রপিং এর একদম কিনারায় দাঁড়িয়ে সে একটি পারফেক্ট সেলফি তুলবে। সে তার বন্ধুদের উদ্দেশ্যে বলল, দাঁড়া, একটা দারুণ ছবি তুলি, এমন ভিউ আর পাবোই না। বলে সে দ্রুত পায়ে পাথরের শেষ প্রান্তে চলে গেল। আশা পিছন থেকে সতর্ক করলো, ঈশিতা, এত কাছে যাস না, জায়গাটা খুব খাড়া। আরে কিচ্ছু হবে না, ঈশিতা হেসে উড়িয়ে দিল। সে ফোনটিকে অ্যাডভেঞ্চার মোডে সেট করে পিছনে ভিউটিকে ক্যাপচার করার জন্য পিছনের দিকে এক পা বাড়ালো। কিন্তু তার অজান্তেই পাথরের কিনারায় ছিল সদ্য জমাট বাঁধা বরফের এক অদৃশ্য স্তর। অসাবধানতাবশত তার ডান পা পিছলে গেল। মুহূর্তের মধ্যে ঈশিতার হাত থেকে ফোনটা ছিটকে পড়ল। তার শরীর ভারসাম্য হারালো। তীব্র গতিতে সে নিচের দিকে পড়ে যাচ্ছিল। আতঙ্কিত বন্ধু বান্ধবদের আত্মচিৎকার শুনতে শুনতে জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা হতে যাচ্ছিল তার। হঠাৎ করেই তার ডান হাতটি খাদের কিনারের একটু নিচে জন্মানো একটি পুরনো শক্ত দেবদারু গাছের ডাল আঁকড়ে ধরল। তার শরীরের সমস্ত ওজন সেই ডালের ওপর। পায়ের নিচে প্রায় 200 ফুট গভীর খাদ, যা শেষ হয়েছে এক তীক্ষ্ণ পাথরের স্তূপে। জীবন আর মৃত্যুর মাঝখানে এখন শুধু সেই গাছের ডাল আর তার মুষ্টিবদ্ধ হাতের জোর। আশা, রোহান, জিশান সঙ্গে সঙ্গে চিৎকার করতে করতে দৌড়ে গেল। ঈশিতা, হাত শক্ত করে ধর।
আশা কান্নার সুরে চিৎকার করলো। রোহান হাঁটু গেড়ে বসে ঈশিতার দিকে হাত বাড়ালো, কিন্তু তাদের দুজনের মধ্যে দূরত্ব ছিল প্রায় 3 ফুট। তার কাছে এমন কিছু ছিল না যা দিয়ে সে ঈশিতাকে তুলে আনতে পারবে। তাদের কাছে ছিল না কোনো দড়ি, কোনো শক্ত রশি যা দিয়ে তারা তাদের বন্ধুর জীবন রক্ষা করতে পারত। তাদের চোখে এখন শুধুই অসহায়তা আর আতঙ্ক। আমরা কি করব? দড়ি নেই, ওকে টেনে তোলা অসম্ভব। জিশান হতাশায় পাথরের ওপর মুষ্টি দিয়ে আঘাত করলো। ঈশিতার হাত ক্রমশ অসাড় হয়ে আসছিল। তার নিঃশ্বাস দ্রুত, কিন্তু সে জানে হাত ছেড়ে দিলেই সব শেষ। জীবন তার কাছে এর আগে কখনো এত মূল্যবান মনে হয়নি। পাহাড়ের নির্জনতা এখন যেন এক ভয়ঙ্কর মৃত্যুর দূত। ঈশিতার বেঁচে থাকার সমস্ত আশাটুকু যেন ধীরে ধীরে ফুরিয়ে আসছে। ঈশিতার বন্ধুরা জোরে জোরে চিৎকার করতে লাগলেন, কেউ আছেন? প্লিজ আমাদের বাঁচান। অন্যদিকে আরিফও সেই পাহাড়ের ঢালেই ছাগল চড়াতে গিয়েছিলেন। তিনি পাহাড়ের ঢালে বসে আনমনে গান গাইতে গাইতে হঠাৎ করে কারোর চিৎকার শুনতে পেলেন। আরিফ দৌড়াতে দৌড়াতে সেদিকে ছুটে এসে বললেন, কি হয়েছে? আপনারা এভাবে চিৎকার করছেন কেন? আরিফের কণ্ঠস্বর শুনে ঈশিতার বন্ধু নতুন করে আসার আলো দেখতে পেল। তারা ঘুরে দেখলো খাড়া ঢাল বেয়ে দ্রুত পায়ে ছুটে আসছে এক স্থানীয় যুবক। আরিফ দ্রুত কাছে এসে সেই ভয়াবহ দৃশ্যটি দেখল। তার চোখে মুহূর্তের জন্য তীব্র আতঙ্ক খেলে গেল। নিচে গভীর খাদ, আর সেই খাদের কিনারে একটি গাছের ডাল ধরে ঝুলে আছে একটি মেয়ে। আশা কান্না জড়িত কণ্ঠে বলল, ও কাঁদে পড়ে গেছে, আমাদের কাছে দড়ি নেই, ও আর বেশিক্ষণ ধরে রাখতে পারবে না। আরিফ কোনো দ্বিধা করলো না। সে বুঝতে পারলো 1 সেকেন্ড দেরি করলেও মেয়েটির জীবন বিপন্ন হতে পারে। সে মেয়েটির দিকে তাকালো। মেয়েটিকে সাহস জুগিয়ে আরিফ বলল, চিন্তা করবেন না, আমি দেখছি। তড়িৎ গতিতে সে ছুটে গিয়ে ছাগলের একটি লম্বা দড়ি নিয়ে আসলো। আরিফ মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বিশ্লেষণ করলো। সরাসরি লাফিয়ে নামা অসম্ভব। সে রোহান ও জিশানকে নির্দেশ দিল, তোমরা দুজনেই বড় পাথরটা শক্ত করে ধরো, আমি দড়িটা নিয়ে ওখানে বাঁধছি। সে তার দড়ির এক প্রান্ত নিকটবর্তী একটি বিশাল ও পুরনো গাছের গোড়ায় অত্যন্ত শক্ত করে বাঁধলো। অন্য প্রান্তটি কোমরে শক্ত করে জড়িয়ে ধরে কাঠের লাঠিটি মাটিতে গেঁথে সে অতি সাবধানে ইঞ্চি ইঞ্চি করে খাদের কিনারার দিকে এগোতে লাগলো। পাহাড়ি পরিবেশে বড় হওয়ার কারণে তার শরীর ছিল অত্যন্ত নমনীয় ও তার পা ছিল পাথরের খোঁজে অভ্যস্ত। ঈশিতা নিচে ঝুলেছিল, তার হাত কাঁপছে আর গলার স্বর ক্ষীণ হয়ে আসছে। সে শুনতে পাচ্ছিল ওপরে কারোর কথা, কিন্তু চোখ খুলে তাকানোর মতন সাহস পাচ্ছিল না। আরিফ কিনারায় পৌঁছেই চিৎকার করলো, শুনুন, আমার কথা শুনুন, আমি আপনাকে বাঁচাতে এসেছি। আমার দড়িটা আপনার দিকে বাড়িয়ে দিচ্ছি, আপনি সাহস রাখুন। ঈশিতা সাহস করে মাথা তুলল। সে দেখল জীবনে দেবদূতের মতন এক অপরিচিত যুবক ঝুঁকি নিয়ে তার দিকে একটি মোটা দড়ি বাড়িয়ে দিয়েছে। আরিফ দড়িটি ঈশিতার নাগালের মধ্যে নিয়ে এলো। শক্ত করে ধরুন, দড়ি আপনার কাছে গেছে, সাহস করে ডালটি ছেড়ে এই দড়িটা ধরুন। আরিফের কণ্ঠস্বর ছিল দৃঢ়তা, যা ঈশিতাকে এক নতুন প্রেরণা দিল। ঈশিতার মন তখনও 2 ভাগে বিভক্ত, একদিকে নিশ্চিত মৃত্যু ভয়, অন্যদিকে জীবনের হাতছানি। সে শেষ শক্তিটুকু একত্রিত করে ডালটি ছেড়ে দিল। তার শরীরটা আরো কিছুটা নেমে গেল, প্রায় 200 ফুট নিচে শূন্যে। মুহূর্তের জন্য তার মনে হলো সব শেষ, কিন্তু পরক্ষণেই তার অসাড় হাত দুটি শক্তভাবে আরিফের দেওয়া সেই পাহাড়ি দড়িটিকে আঁকড়ে ধরল। ধরেছেন? এবার ধীরে ধীরে পা রাখার চেষ্টা করুন, আমি দড়ি টানছি আর আপনার বন্ধুরা ধরে আছে, সাবধানে। আরিফ ওপরে থাকা বন্ধুদের দিকে তাকিয়ে ইঙ্গিত দিল। রোহন ও জিশান প্রাণপণে গাছের শেকড় আঁকড়ে ধরে দড়ির টান ধরেছিল। আরিফ তার কোমরের শক্ত বাঁধন থেকে কিছুটা দড়ি আলগা করে পাহাড়ের খাঁজে পা রেখে ধীরে ধীরে ঈশিতাকে ওপরের দিকে টেনে তুলতে লাগলো। এটি ছিল এক কঠিন পরিশ্রমের কাজ। আরিফের পেশিগুলো টান টান হয়ে উঠেছিল, কপাল বেয়ে ঝরছিল ঘাম, কিন্তু তার চোখে ছিল শুধুমাত্র একটি লক্ষ্য, একটি জীবনকে বাঁচানো। প্রায় 15 মিনিটের শ্বাসরুদ্ধকর চেষ্টার পর ঈশিতা সম্পূর্ণভাবে খাদের কিনারায় উঠে এলো। সে পাথরের ওপর এলিয়ে পড়ল, হাঁপাচ্ছে,
চোখ থেকে গড়িয়ে পড়ছে বাঁধ ভাঙা জল। আশা দৌড়ে এসে ঈশিতাকে জড়িয়ে ধরল। তারা কেঁদে উঠল। জীবন ফিরে পাওয়ার আনন্দ ছিল সেই কান্নায়। আরিফও হাঁপাচ্ছিল। সে পাথরের ওপর বসে পড়ল। তার জীবন বাঁচানোর কঠিন দায়িত্ব শেষ হয়েছে। ঈশিতা উঠে দাঁড়ালো। তার শরীর কাঁপছে, কিন্তু চোখে এখন এক নতুন আলো, জীবন ফিরে পাওয়ার আলো। সে আরিফের দিকে তাকালো। আপনি আপনি আমার জীবন বাঁচালেন। ঈশিতার গলা আবেগে রুদ্ধ। আমি জানি না আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো। আপনি আমার জন্য নিজের জীবন বিপন্ন করলেন। আরিফ হাসল। সে হাসি ছিল নির্ভেজাল, পাহাড়ের মতোই সহজ। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। পাহাড়ি বিপদে পড়লে মানুষ মানুষকে এভাবেই সাহায্য করে। আপনার আর কোনো ক্ষতি হয়নি তো? না, আমি ঠিক আছি, ঈশিতা উত্তর দিল। বন্ধুরা এসেও আরিফকে ধন্যবাদ জানাতে লাগলো। তারা আরিফকে কিছু টাকা দিতে চাইল। আরিফ শান্তভাবে তা প্রত্যাখ্যান করলো। আমার এই কাজের জন্য আমি কোনো পুরস্কার চাই না। ঈশিতা তখন তাকে কৃতজ্ঞতা জানিয়ে তার বাড়ির অ্যাড্রেস নিয়ে সেখান থেকে গেল। আরিফও তার ছাগলের দলবলকে নিয়ে বাড়ির পথে রওনা দিল। পরের দিন সকালে আরিফের ঘুম ভাঙল এক অদ্ভুত শব্দে। সে ঘুম থেকে উঠে বাড়ির দরজা খুলতেই দেখতে পেল তাদের বাড়ির সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটি চকচকে বিলাসবহুল গাড়ি। গ্রামের মানুষ কৌতূহলী চোখে ভিড় জমিয়েছে। আরিফ বাইরে এলো। গাড়ির দরজা খুলে সামনে দাঁড়ালেন একজন সম্ভ্রান্ত স্যুট পরা ব্যক্তি। তার চোখে কর্তৃত্বের ছাপ এবং মুখে গভীর কৃতজ্ঞতার অভিব্যক্তি। পাশে দাঁড়িয়ে আছে ঈশিতা। ব্যক্তিটি আর কেউ নন, তিনি রাজীব মেহতা, ঈশিতার কোটিপতি বাবা। মেয়ের কাছ থেকে সব শুনে তিনি কাল বিলম্ব না করে সোজা চলে এসেছেন এই প্রত্যন্ত গ্রামে। রাজীব মেহতা এগিয়ে এলেন। তার চোখে কোনো অহংকার ছিল না, ছিল কেবল গভীর শ্রদ্ধা। তিনি আরিফের দিকে এগিয়ে গিয়ে বললেন, আমি রাজীব মেহতা। তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছ, তাই তুমি আমার কাছে ঈশ্বরের সমতুল্য। তিনি হাত জোর করলেন। আরিফ অপ্রস্তুত হয়ে গেলেন। সে মাথা নত করে সালাম দিল। আরিফ শান্ত কণ্ঠে বলল, আমি আমার কর্তব্য করেছি স্যার। রাজীব মেহতা বললেন, না আরিফ, তুমি শুধু তোমার কর্তব্যই করনি, তুমি আমার মেয়েকে ফিরিয়ে দিয়েছ। আমার মেয়ে আমাকে তোমার ব্যাপারে সব বলেছে। তুমি কিভাবে নিজের জীবন বাজি রেখে আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছ সেটা আমি শুনেছি। রাজীব বাবু এবার আরিফের মায়ের দিকে তাকালেন। আরিফের মা এখনো বিস্ময়ে চুপচাপ দাঁড়িয়ে। রাজীব বাবু নরম কণ্ঠে আরিফের মায়ের কাছে গিয়ে বললেন, দিদি ভাই, আপনি নিশ্চয়ই আপনার ছেলের মহান কাজের জন্য আপনি গর্বিত। সত্যি বলতে এই মেয়েটা ছাড়া আমার আর কেউ নেই। মেয়েটাকে আমি বড্ড ভালোবাসি। যদি মেয়েটার কিছু হয়ে যেত তো আমিও আর নিজেকে ঠিক রাখতে পারতাম না। তাই আপনার কাছে আমি কৃতজ্ঞ এরকম একটি সাহসী ছেলে জন্ম দেওয়ার জন্য। রাজীব বাবু আবারও আরিফের কাছে গিয়ে বললেন, আরিফ, তুমি কাল আমার পরিবারের জন্য যা করেছো তার প্রতিদান কোনো টাকা বা সম্পত্তি দিয়ে দেওয়া সম্ভব নয়, কিন্তু আমি তোমার ভবিষ্যতের পথ তৈরি করে দিতে পারি। তিনি একটি ফাইল আরিফের হাতে তুলে দিয়ে বললেন, তুমি পড়াশোনায় অত্যন্ত ভালো ছেলে, তাই তোমাকে আর ছাগল চড়িয়ে সংসার চালাতে হবে না। কাল থেকে তোমার নতুন জীবন শুরু। তোমাকে আজ থেকে মেহতা ইন্ডাস্ট্রিজে একটি উপযুক্ত পদে নিয়োগ করা হলো। সেখানে তোমার পড়াশোনার খরচ, থাকা, খাওয়া সবকিছুর দায়িত্ব আমাদের কোম্পানির। তুমি একজন মহান মানুষ, আর মেহতা ইন্ডাস্ট্রি তোমার মতোই শত শত সাহসী মানুষদের খোঁজে। আরিফ বিশ্বাস করতে পারছিল না। তার চোখে জল এসে গেল। বছরের পর বছর ধরে যে দারিদ্রতা আর হতাশার কালো মেঘ তাকে ঢেকে রেখেছিল, রাজীব মেহতার এই একটি কথায় যেন নিমেষেই তা কেটে গেল। তার মায়ের চোখেও একই সঙ্গে আনলো আনন্দ ও কৃতজ্ঞতার অশ্রু। আরিফ আবেগে রাজীব মেহতার পা ছুতে গেল। রাজীব বাবু তাকে বাধা দিয়ে বুকে জড়িয়ে ধরলেন। সেদিনের সকাল ছিল সেই গ্রামের জন্য এক নতুন সূর্যোদয়। ছাগল চড়াতে আসা এক কাশ্মীরি যুবকের সাহস শুধু একটি কোটিপতি মেয়ের জীবন বাঁচায়নি, বদলে দিয়েছিল তার নিজের ও তার পরিবারের ভাগ্য। জীবনের কঠোর পাহাড়িয়া পথ ছেড়ে আরিফ পা রাখল এক নতুন দিগন্তে। তার শিক্ষা, তার সততা এবং তার বীরত্ব তাকে নিয়ে গেল সেই উচ্চতায়
যার স্বপ্ন সে একদিন পাহাড়ের ঢালে বসে দেখত। আর ঈশিতা, সে আরিফকে শুধুমাত্র একজন রক্ষাকর্তা হিসেবে নয়, একজন বন্ধু এবং অনুপ্রেরণা হিসেবে দেখল। এই ঘটনার পর তাদের মধ্যে গড়ে উঠল এক মানবিক সম্পর্ক, যা প্রাচুর্য ও দারিদ্র্যের ভেদাভেদ ঘুচিয়ে এক নতুন ও সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে চলল। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।